যমুনার বৈঠকে টিকে গেল সরকার, দাবি পূরণ হলো না বিএনপির। জানাবো, মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে বললেন তারেক রহমান। এদিকে করিডোর বিতর্কের মধ্যে মিয়ানমার থেকে দূত ফেরাচ্ছে সরকার। এবং সর্বশেষে জানাবো, ভবিষ্যতে মব ও জনদুর্ভোগ করলে সেনাবাহিনী কঠোর হবে, জানালো সেনা সদস্য। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যমুনার বৈঠকে টিকে গেল সরকার, দাবি পূরণ হলো না বিএনপির। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ার সাথে সাথে নড়বড়ে হয়ে যায় অন্তর্বর্তী সরকারের ভিত। উদ্বিগ্ন হয়ে পড়ে জুলাই আন্দোলনের পক্ষগুলোর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তার গদি মজবুত করছে রাজনৈতিক দলগুলো। তবে বিএনপি নেতারা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা তা নিয়ে ছিল দোলাচল। মূলত প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ ও তার প্রতি সমর্থন ব্যক্ত করায় অন্তর্বর্তী সরকার এ যাত্রায় টিকে গেল বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরেও বিএনপি কোনো দাবি পূরণ হয়নি। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি কর্ণপাত করেননি অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে কি এবার চূড়ান্ত আন্দোলনে নামবে বিএনপি? দেশের রাজনৈতিক অঙ্গনের এই অস্থিরতাও কি সেই কারণে? এমন প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে। অন্তর্বর্তী সরকারের বিবেচনাধীন কিছু উদ্যোগ নিয়ে সরকারের প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর মধ্যে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে বলে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল। টানাপোড়েনের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো নানান ডালপালা মেলে। গত 20 মে প্রধান উপদেষ্টা এবং দেশের 3 বাহিনী প্রধানদের মধ্যে একটি দ্রুততার বৈঠক হয়। এর পরের দিন 21 মে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেন। একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকা ক্যান্টনমেন্টের উচ্চ পর্যায়ের এক সভায় বলেছেন, বাংলাদেশের প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। এটি শুধু একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সম্ভব, অনির্বাচিত সরকারের সিদ্ধান্ত গ্রহণকারীদের মাধ্যমে সম্ভব নয়। সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারের বিবেচনাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগেরও জোরালো বিরোধিতা করেছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়। মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য একটি মানবিক করিডোর খোলা প্রসঙ্গে সেনাপ্রধান বলেছেন, এখানে কোনো করিডোর হবে না, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হতে পারে না। এদিকে অন্তর্বর্তী সরকার ও সশস্ত্র বাহিনীর মধ্যে টানাপোড়েনের খবর। অন্যদিকে ইশরাক হোসেনকে মেয়র পদে বহালের দাবিতে রাজপথের জোরালো আন্দোলনের টালমাটাল পরিস্থিতির মধ্যে দিশেহারা হয়ে পড়ে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন, 2 ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করে। এইসব দাবি পূরণ না হলে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব হবে না বলে বিএনপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। এমন সংকটময় পরিস্থিতিতেই অধ্যাপক ইউনূস পদত্যাগের কথা ভাবছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এতে অন্তর্বর্তী সরকারের অবস্থান হয়ে ওঠে নড়বড়ে। এমন পরিস্থিতিতে বিএনপি, জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। যমুনার ওই বৈঠকে বিএনপির উপস্থিতি সরকারের নড়বড়ে পরিস্থিতিকে স্থিতিশীল করেছে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে বৈঠকের পরেও বিএনপির দাবি পূরণ হয়নি। তাই রাজনৈতিক সংকটে সুরাহাও হয়নি বলে মনে করেছেন রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককে নেতৃত্ব দেওয়া প্রতিনিধি দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগের কথা একবারও বলিনি। অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করাও আমাদের উদ্দেশ্য না। আমরা সবসময় এই সরকারকে সহযোগিতার কথা বলে আসছি। তবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে সরকার নিজেই প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকেও নির্বাচনের রোডম্যাপ চেয়ে পরিষ্কারভাবে আমাদের বক্তব্য জানিয়ে এসেছি। তিনি আরো বলেন, একই সঙ্গে যেসব উপদেষ্টা তাদের বক্তব্য ও কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাদের সরিয়ে দেওয়ার ব্যাপারেও আমাদের মতামত জানিয়েছে। দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশকে অস্থিতিশীল অবস্থায় না ঠেলে দিতে চাইলে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। নির্বাচন ডিসেম্বর না জুনে হবে, এই বিতর্কের সমঝোতা ভিত্তিক সমাধান প্রধান উপদেষ্টার কাছে চেয়েছেন জানিয়ে আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, গণ অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর পরস্পর স্বার্থকেন্দ্রিক অনৈক্য মতাদর্শগত বিরোধ
মতবিরোধ এবং পারস্পরিক বাক বিতণ্ডতা এবং ব্লেম গেম ও সরকারের স্বাভাবিক কার্যক্রমের জন্য মারাত্মক ক্ষতিকর হয়েছে। আমরা মনে করি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, সংশোধন, পরিমার্জন সহ জাতীয় ঐক্য ফিরিয়ে আনার চেষ্টা করা এবং সরকারের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠায় প্রয়োজনীয় কঠোর কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এছাড়াও নির্বাচন সংস্কার ও ফেসিবাদী খুনিদের বিচারের একটি রোডম্যাপ দ্রুতই ঘোষণা করা উচিত বলে মনে করেন এবি পার্টির প্রধান নেতা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব। প্রধান উপদেষ্টার পদত্যাগের প্রসঙ্গে উল্লেখ করে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনোভাবেই আলোচনার বিষয় হতে পারে না। তার উপর সকলেরই পূর্ণ আস্থা রয়েছে। ফলে এই মুহূর্তে তার দায়িত্ব পালন অব্যাহত রাখা আবশ্যক। যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে তা দূর করা জরুরি। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। তবে নির্বাচন কবে হবে সে বিষয়ে একটা সুনির্দিষ্ট সময় ঠিক করা উচিত বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, বিএনপি, জামাত ও এনসিপির মধ্যে চলমান টানাপোড়েন রাজনীতিতে বিভাজন আরও স্পষ্ট করে তুলেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় প্রধান উপদেষ্টার দক্ষতার অভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এর প্রভাব পড়েছে সরকারের কার্যক্ষমতায়। ফলে পুরো সরকার কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে না। এ কারণে ডক্টর ইউনূসের সরকার এক গভীর সংকটের মুখোমুখি হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, দেশের চলমান আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির উন্নতির জন্য যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সহ অন্য দলের বৈঠকের ফলে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে আশা করি। মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে বললেন তারেক রহমান। মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহে ভুক্তভোগী পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি। বলেন, আর কোনো ব্যক্তি যাতে গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখতে হবে। আর যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের মতো অমানবিক ঘটনা না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সোচ্চার থাকতে হবে। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে সোমবার এক বিবৃতিতে তারেক রহমান বলেন, প্রতি বছরের মতো এবছরও মে মাসের শেষ সপ্তাহে গুম সপ্তাহ পালিত হচ্ছে। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ 2009 থেকে 2024 মার্চ পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় 666 জন ব্যক্তি গুম হয়েছেন। আমাদের হিসেবে উল্লেখিত গুমের সংখ্যা আরো কয়েক গুণ বেশি হবে। এদের মধ্যে অধিকাংশ এখনো নিখোঁজ। অনেকের মৃতদেহ পাওয়া গেছে, আবার অনেক দিন পর কাউকে গ্রেফতার দেখানো হয়েছে। এটি বিগত আওয়ামী শাসনামলের একটি বড় বড় দুঃশাসনের নমুনা। উল্লেখিত সংখ্যা গুম হয়ে যাওয়া পরিবার কর্তৃক প্রদত্ত রিপোর্টের ভিত্তিতে আর অনেক আতঙ্কিত পরিবারের রিপোর্ট করার সাহস পায়নি। বিবৃতিতে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া ব্যক্তিদের 10 থেকে 15 বছরেও কোনো হদিশ পাওয়া যায়নি। বাংলাদেশে গুমের ঘটনাগুলোর সবচেয়ে বেশি শিকার হয়েছেন বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও সমর্থক বৃন্দ। এছাড়াও গুমের শিকার হয়েছেন দেশের ব্যবসায়ী, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষও। আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে গুম করা একটি মানবাধিকার বিরোধী অপরাধ। মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। করিডোর বিতর্কের মধ্যে মিয়ানমার থেকে দুধ ফেরাচ্ছে সরকার। রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি মানবিক করিডোর স্থাপনের প্রস্তাবকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যে মিয়ানমারের বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনোয়ার হোসেনকে অনতি বিলম্বে দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এক অফিস আদেশে রাষ্ট্রদূত মনোয়ার হোসেনকে চলতি সপ্তাহে ঢাকা ফিরে আসার জন্য বলেছে। ঢাকা নেপিডোর নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। মিয়ানমার থেকে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরানোর বিষয়টি নিশ্চিত করেছেন সরকারের দায়িত্বশীল কর্মকর্তারাও। তবে তারা এই নিয়ে মুখ খুলতে নারাজ। অবশ্য সরকারের এক কর্মকর্তা এ বিষয়ে মাত্র 2টি শব্দ খরচ করেছেন। তিনি বলেছেন, বিষয়টি স্পর্শকাতর। মনোয়ার হোসেন 2023 সালের আগস্টে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পান। বিসিএস 20 ব্যাচে প্রথম স্থান অধিকার করা মনোয়ারকে প্রথম রাষ্ট্রদূত হিসেবে মিয়ানমারে অ্যাসাইন করা হয়। তিনি সাবেক রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খানের স্থলাভিষিক্ত হন। গত 27 এপ্রিল রাখাইনে মানবিক করিডোর দেয়া নিয়ে সরকারের নীতিগত সম্মতির তথ্য প্রকাশ করেন
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এরপর শুরু হয় করিডোর বিতর্ক। প্রায় মাসখানেক কেটে গেলেও এখনো বিতর্ক থামেনি, চলছে সমালোচনা। এই ইস্যুতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো সরকারকে ছেড়ে কথা বলছে না, বরং ক্রমাগত চাপ তৈরি করছে। বিষয়টি এতটাই সমালোচনার জন্ম দিয়েছে যে সম্প্রতি সরকারের তরফ থেকে বিশেষ ব্রিফ পর্যন্ত করে অবস্থান স্পষ্ট করতে হয়েছে। তবে আলোচনা এখনো থামেনি। করিডোর ছাড়াও মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আনেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এটি প্রকাশ্যে আসায় সরকারকে তার জন্য মাশুলও দিতে হয়েছে। এ নিয়ে জেনারেল মিন হং হ্লাইং এর সরকার ঢাকায় কূটনৈতিক পত্র দিয়ে প্রতিবাদ জানিয়েছে। এছাড়া গত এপ্রিলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময় খলিলুর রহমান জান্ত সরকারের উপপ্রধানমন্ত্রী উথান শুয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর 1,80,000 রোহিঙ্গার প্রত্যাবাসনের প্রসঙ্গ আসে। যদিও মিয়ানমার 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করার কথা বলেছে, পরে নতুন করে লাখের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশের খবরে প্রত্যাবাসন নিয়ে উল্টো সমালোচনার মুখে পড়ে সরকার। এর আগে চলতি মাসের মাঝামাঝিতে মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশের দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে প্রত্যাহারের নির্দেশনা দেয় সরকার। গত 13 মে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তরপূর্বক প্রতিস্থাপক ব্যতি রেখে দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হল। উল্লেখ্য, পেশাদার কূটনৈতিক মনোয়ার হোসেন নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে উপস্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। 2001 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর তিনি সদর দপ্তরের পাশাপাশি ওয়াশিংটন ও সিঙ্গাপুরে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদেও কাজ করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।